আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগত। আগের পর্বে আলোচনা করেছি অঙ্ক এবং সংখ্যা নিয়ে। যারা ওই পর্বটি দেখোনি, ওই পর্ব দেখে আসলে তোমাদের অঙ্ক পাতন এই টপিকটা বুঝতে আরও সুবিধা হবে। যাই হোক, আমরা যদি মূল আলোচনায় চলে যাই, যেমন প্রথমে আমরা যদি একটা সংখ্যা লিখি তাহলে হচ্ছে কিভাবে লেখা যায়। যেমন আমি একটা উদাহরণ দেই, যে তোমাদেরকে আমি বললাম যে 12 লেখো, তাহলে তোমরা দুইভাবে লিখতে পারো। যেমন কেউ লিখবে এইভাবে, বয়কার বা রয়কার রো 12। আবার অনেকে এইভাবে লিখবা, 1 আর 2 পাশাপাশি লিখবা। তাহলে যে উপরের যে 12 আমরা লিখেছি, এটাকে আমরা কিভাবে লিখেছি, বাংলা বর্ণমালায় যে বাংলা বর্ণ যেগুলো আছে, যেমন ক, খ, গ ইত্যাদি, এটা ব্যবহার করে হচ্ছে আমরা এই 12টা লিখেছি। আর এখানকার যে 12, এটা আমরা কিভাবে লিখেছি, এগুলো হচ্ছে যেমন আমরা গত পর্বে হচ্ছে অঙ্ক সম্পর্কে ধারণা নিয়েছি। যেমন মোট 10টা অঙ্ক দিয়ে সকল সংখ্যায় লেখা যায়। যেমন এখানে আমরা হচ্ছে 1 আর হচ্ছে কি 2, এই দুইটা অঙ্ক ব্যবহার করে হচ্ছে আমরা কি লিখছি, এই 12টা হচ্ছে লিখছি। এখন অঙ্কপাতন বিষয়টা কি, যে কোনো একটা সংখ্যাকে আমরা যদি হচ্ছে কিসের মাধ্যমে প্রকাশ করি, এই অঙ্কের মাধ্যমে প্রকাশ করে লিখি, তাহলে সেটাকে কি বলা হচ্ছে, অঙ্কপাতন। অর্থাৎ সংখ্যাকে অঙ্কের মাধ্যমে লেখাকে কি বলা হচ্ছে, অঙ্কপাতন। তাহলে এখানে আমরা 12টা সংখ্যা, 12 সংখ্যাটাকে কিভাবে লিখেছি, অঙ্কের মাধ্যমে লিখেছি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে অঙ্কপাতন। আর যদি সংজ্ঞা চাই তাহলে তোমরা এভাবে লিখতে পারো যে কোনো সংখ্যাকে অঙ্কের মাধ্যমে লেখাকেই অঙ্কপাতন বলা হয়। এটা আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি, এটা তোমরা চাইলে নোট খাতায় এটা উঠায় রাখতে পারো। তাহলে আশা করছি অঙ্কপাতন এই ব্যাপারটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আলোচনা করব স্থানীয় মান নিয়ে। আগের পর্বে এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি, এই পর্বে আরেকটু আলোচনা করি, তাহলে তোমাদের কনফিউশনগুলো আরও সলভ হয়ে যাবে। যেমন আমি একটা যদি সংখ্যা লিখি, যেমন 5 5 5, এখানে আমাদের তিনটা অঙ্কই কিন্তু সেম, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, বাট তিনটা অঙ্কের অবস্থানের ভিত্তিতে এদের মানটা কি হবে, পরিবর্তন হবে। যেমন আমি বলছিলাম যে সংখ্যা গণনার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে এভাবে যেতে হয়। তাহলে প্রথম যে অঙ্কটা, এটা সবসময় তার স্বকীয় যে মান এটাই হলো প্রকাশ করবে। তাহলে এর স্বকীয় মান কত, এর স্বকীয় মান হচ্ছে 5। তাহলে প্রথম অঙ্কটা সবসময় কত, যার স্বকীয় মান যত ততই। এখন দ্বিতীয় অঙ্কটা কি করবে, আমরা জানি যে সবসময় যে পরের অঙ্ক আগের অঙ্কের কত গুণ, 10 গুণ। তাহলে এই যে 5-এর এখানে ভ্যালু কত হবে, এই 5-এর সাথে আমরা কত গুণ দেব, 10 গুণ দেব। তাহলে 5 গুণন 10, তাহলে এটা কত হচ্ছে 50। আর এটা বলছিলাম যে আমরা যেই অঙ্কের স্থানীয় মানটা বের করব, এটা আমরা কার সাথে কম্পেয়ার করে করব, এই স্বকীয় মান অর্থাৎ প্রথমটার সাথে কম্পেয়ার করে করব। তাহলে পরেরটা আবার আগেরটার কত গুণ, 10 গুণ। কিন্তু এটার ভ্যালুটা যখন বের করব, অর্থাৎ স্থানীয় মানটা যখন বের করব, তখন কিন্তু আমরা পরেরটার সাথে কম্পেয়ার করব না। পরেরটার শুধু কত গুণ হবে, পরেরটার থেকে হচ্ছে 10 গুণ বেশি হবে, এটা সঠিক। কিন্তু এটার যখন স্থানীয় মানটা বের করব, তখন কম্পেয়ার করতে হবে কার সাথে বলো তো, প্রথম সংখ্যার সাথে বা প্রথম অঙ্কের সাথে। ব্যাপারটা আশা করছি ক্লিয়ার। তাহলে এই 5-এর যদি আমরা স্থানীয় মান বের করতে যাই, তাহলে এই 5-এর সাথে আমরা কত গুণ দেব, দেখো এই 5 আর এই 5, এটা হলো 3 নাম্বার পজিশনে আছে, এটা হলো 1 নাম্বার পজিশনে আছে। তাহলে 3 এবং 1 নাম্বার পজিশনের মধ্যে 10 কয়টা আছে, 10 আছে হচ্ছে 2টা। যেহেতু এরা গুণ আকারে আছে, এর জন্য এখানে আমরা কি দেব, গুণ দিব। তাহলে 10 আর 10 গুণ করলে কত হয়, 100। তাহলে এই 3 নাম্বার 5-এর সাথে আমরা কত গুণ দেব, 100 গুণ দেব। তাহলে কত হয়, 500। তাহলে প্রথম যে অঙ্কটা ছিল, প্রথম যে 5টা ছিল, এটার স্থানীয় মান কত, বা স্বকীয় মান অনুসারে স্থানীয় মান হিসাব করা হবে, এটা হলো কত, 5। বাট পরের 5টা দেখো, পরের 5টার হচ্ছে স্থানীয় মানটা কত হচ্ছে, যদিও এরা তিনজনই 5, কিন্তু পরেরটার অবস্থানের জন্য স্থানীয় মান কত হচ্ছে, 5 10 50। আর 3 নাম্বার 5, এটার অবস্থানের জন্য এটার স্থানীয় মান হয়ে যাচ্ছে কত, 500। আর এই পুরা মানটাকে আমরা কিভাবে পাবো, এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে পুরা মানটাকে পাবো, যেটা আমি আগের পর্বে ডিটেলসে দেখাইছিলাম। 500 যোগ 50 যোগ 5, তাহলে কত পাবো, 555, অর্থাৎ 555। এই হচ্ছে আমাদের স্থানীয় মানের হিসাব। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তোমাদের বাসায় হচ্ছে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা বাসায় প্র্যাকটিস করবা। এটা হচ্ছে আমি দিচ্ছি যে 9 9 9 9 9, অর্থাৎ এখানে টোটাল কয়টা 9 দেওয়া আছে, এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 9 দেওয়া আছে। এটার তোমরা স্থানীয় মান বের করে
এটা বাসায় হোমওয়ার্ক করবো আর কি, এটা তোমাদের বাসার কাজ থাকলো। এরপর আলোচনা করব দেশীয় সংখ্যা পঠন রীতি। এখন এই সংখ্যা পঠন এই কথাটা অনেকে তোমরা বুঝতে পারবে এটা দ্বারা কি বোঝাচ্ছে। ধরো আমরা একটা সংখ্যা লিখলাম, তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো, এটা যে পড়ার কিছু নিয়ম আছে যে আমরা এটা কিভাবে পড়বো, এটাই হচ্ছে আমাদের সংখ্যা পঠন, বা এটাকে কিভাবে পাঠ করে এটাকে কি বলা হয়, পঠন। অর্থাৎ সংখ্যাকে পাঠ করার জন্য আমাদের দেশি কিছু নিয়ম আছে, আবার আন্তর্জাতিক কিছু নিয়ম আছে। তো প্রথমে আমরা দেখব হচ্ছে দেশীয় যে রীতি সেটা দেখব, এর পরের পর্বে আমরা কি দেখব, আন্তর্জাতিক রীতিটা দেখব, যে আন্তর্জাতিকভাবে এগুলোকে কিভাবে পড়ে। যেমন এটাকে নর্মালি আমরা কত পড়তেছি, এটা আমরা জানি এটা হলো কত 12। আবার যদি আমরা বলি এটা কত, এটাকে জানি হচ্ছে আমরা 122। এখন এই যে এগুলো আমরা কিভাবে বের করতেছি, এটাকে 122 বলতেছি, এটা 12 বলতেছি, বা একটা যদি লিখি এটা আমরা কত জানি, এটা জানি হচ্ছে 1013। এই যে এই সংখ্যাগুলো যে আমরা পাঠ করতেছি, যে এটাকে বলতেছি 12, এটাকে বলতেছি হচ্ছে 122, এটাকে বলতেছি হচ্ছে 1013। তাহলে এই যে সিস্টেম, যে পড়ার যে সিস্টেম, এটাকে যেভাবে পড়তেছি এটাই হলো সংখ্যা পঠন। আর এই রীতিটা কোন রীতিতে অনুযায়ী আমরা পড়তেছি, এটা হলো দেশীয় রীতি। আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের যে রীতি আছে সেইটা অনুযায়ী পড়তেছি, এর জন্য কে বলা হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি। আশা করছি এই টার্মটা তোমরা বুঝতে পেরেছো, দেশীয় সংখ্যা পঠন রীতিটা কি। এখন হচ্ছে এটা আসলে কিভাবে আসে বা এটাকে কিভাবে পাঠ করে, এটা নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব। দেশীয় সংখ্যা পঠন রীতি বোঝার জন্য তোমাদেরকে একটা লাইন মনে রাখতে হবে। যেমন সবসময় আমরা জানি যে সংখ্যা পাঠ করতে হয় কোন দিক থেকে, ডান থেকে বাম দিকে, এটা তোমাদেরকে আগে বলেছি। তো এই ক্ষেত্রে তোমাকে একটা ছকের মতো মনে রাখতে হবে। যেমন প্রথম হচ্ছে একক, তারপরে হচ্ছে দশক, তারপরে হচ্ছে শতক, তারপরে হচ্ছে হাজার, তারপরে হচ্ছে অযুত, লক্ষ, তারপরে হচ্ছে নিযুত, ফাইনাল হচ্ছে কোটি। এখন তোমাদেরকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে, প্রথমে একক, তারপর দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন আমরা বাংলা যে সংখ্যা পঠন রীতি আছে এই ক্ষেত্রে এই যে অযুত এবং হাজারের যে ঘরটা আছে এটাকে আমরা একত্রে পড়ি, এটাকে আমরা অযুতকে আলাদা করে পড়ি না। অযুত এবং হাজারের ঘরে যে সংখ্যা থাকে এটা একসাথে যেটা হয় এটাকে আমরা মিলিয়ে পড়ি, এর জন্য এই ঘরটাকে কি বলা হয়, হাজারের ঘর। এবং লক্ষের ক্ষেত্রে আমরা কিন্তু নিযুত বলতে কোনো কিছু বুঝি না, মানে সংখ্যা যখন পাঠ করি নিযুত কিন্তু আসে না, আমরা নিযুতের ঘরে যেটা থাকে সেটাকে আমরা মিলিয়ে লক্ষের সাথে মিলিয়ে পড়ি, এর জন্য এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে লক্ষের ঘর। তাহলে হচ্ছে আমরা এখানে কি পাচ্ছি, এখানে হলো হাজারের ঘর কয়টা, দুইটা, লক্ষের ঘর হচ্ছে দুইটা। তাহলে আমি যদি একটা সংখ্যা লিখে দেখাই, যেমন আমি প্রথমে একটা বড় একটা সংখ্যা লিখি, তাহলে তোমাদের হচ্ছে প্রত্যেকটা ক্লিয়ার হবে। যেমন 9, 3, 7, 5, 4, 2, 1, 7। আচ্ছা, একটা বড় একটা সংখ্যা লিখলাম। তাহলে এটাকে তোমরা কিভাবে পাঠ করবা, যে এখানে টোটাল কয়টা সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখানে আটটা সংখ্যা বা অঙ্ক আর কি, আটটা অঙ্ক আছে। তাহলে এখানে আমরা চাইলে এখানে আটটা এভাবে ঘর করতে পারো। যারা একদম একদম বিগিনার লেভেল আছে, বুঝতেছো না একদম, তাদের জন্য কি করবে, এভাবে আটটা ঘর করবা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা ঘরে আটটা সংখ্যাকে বা আটটা অঙ্ককে বসাই দেবা। যেমন 9, তারপরে 3, তারপরে 7, তারপরে 5, তারপরে 4, 2, 1, 7। এরপর এখন এটার সাথে মিলাও যে প্রথম ঘরটাকে কি বলা হয়, প্রথম ঘরটাকে বলা হয় হচ্ছে একক। তাহলে এই ঘরের নাম দেওয়া হচ্ছে একক। তারপরে ঘরের নাম কি, দশক, তাহলে এখানে নাম দেওয়া হচ্ছে দশক। তারপরে ঘরের নাম কি, শতক, তাহলে এটার নাম দেওয়া হচ্ছে শতক। এরপরে দেখো হাজারের ঘর কয়টা, হাজারের ঘর হচ্ছে দুইটা। যেমন অযুত আর হাজার মিলে আমরা কত বলবো, হাজার। তাহলে এখানে হচ্ছে এই দুইটা ঘরকে আমরা একসাথে কি বলবো, এই দুইটা ঘরটাকে একসাথে বলবো হচ্ছে হাজারের ঘর। তাহলে এটার নাম হবে হলো হাজার। এরপরে দেখো লক্ষের ঘরে কয়টা আছে, লক্ষের ঘরে আছে হচ্ছে দুইটা। তাহলে এখানে এই দুইটাকে আমরা একসাথে কি দেব, লক্ষের ঘর চিন্তা করব।
তাহলে এটা হবে কিসের ঘর? এটা হবে লক্ষের ঘর। আর ফাইনালি কি? ফাইনালি হচ্ছে এটা হলো কোটির ঘর। তাহলে এখন দেখো তোমাকে পড়তে হবে কি? হিসাব করবা হলো এই দিক থেকে, হিসাব করবা হলো এই দিক থেকে হিসাব, আর পড়তে হবে এটাকে যখন তোমরা মুখে বলবা বা পড়বা তখন হচ্ছে এই দিক থেকে। তাহলে হচ্ছে হিসাব করবা হলো ডান থেকে বাম দিকে, যেমন এই যে একক, দশক, শতক, হাজার। বাট যখন তুমি এই সংখ্যাটা পড়বা তখন হচ্ছে কোন দিক থেকে বলো তো? বাম থেকে ডান দিকে পড়তে হবে। তাহলে ডান দিকে দেখো তো, ডান দিকে বলতে হচ্ছে বাম থেকে ডানে যেতে হবে। তাহলে তোমাকে হিসাব করতে হবে এই সবচেয়ে বামে কি আছে? সবচেয়ে বামে আছে হচ্ছে 9। তাহলে এটা কতর ঘরে আছে বলো তো? এটা আছে হচ্ছে কোটির ঘরে। তাহলে এটার নাম কত? এটা আগে আমরা কত বলবো? 9 কোটি। ওকে। এরপরে হচ্ছে দেখো লক্ষের ঘরে আমরা বলছি যে লক্ষ হচ্ছে 2 ঘর মিলায়া হয়। তাহলে এখানে 3 আর 7 এই দুটাকে একসাথে কত হয় সংখ্যা হিসেবে যদি বলি? 3 7 কে পাশাপাশি লেখো, কত হয়? 37। তাহলে হচ্ছে 37 লক্ষ। আবার হাজারের ঘরে 5 আর 4 হলো পাশাপাশি আছে, এটাকে যদি আমরা পাশাপাশি লিখি কত হয়? 54। তাহলে 54 হাজার। এরপরে 2, এখানে শতক বলতে তুমি এটাকে 2 শত বা 200 বলতে পারো। তাহলে 2 কত হইতেছে? 2 শতক বা 200। এরপরে 1 আর 7 থাকতেছে, এই দুটাকে কি করবা? পাশাপাশি রাখবা। কত হয়? এই দুটাকে পাশাপাশি রাখলে হচ্ছে 17। অর্থাৎ এই একক আর দশকের ঘরে যেটা থাকবে এটাকে তুমি কি করবা? জাস্ট দুটাকে পাশাপাশি রাখলে যত হয় তত বলবা। যেমন 1 আর 7 কে পাশাপাশি রাখলে কত হয়? 17। তাহলে হচ্ছে এই সংখ্যা পুরোটা কত হচ্ছে? 9,37,54,217। এখন দেখো এইখানে এই 9,37,54,217 এটাকে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করেছি। এইখানে হলো আমাদের কিভাবে দেওয়া ছিল বলতো? অঙ্কের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করেছি। আর এখানে হচ্ছে কিসের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি? এখানে হচ্ছে আমরা এই বাংলা বর্ণমালা মাধ্যমে হচ্ছে আমরা এখানে এটাকে রিপ্রেজেন্ট করেছি। তাহলে নিচেরটাকে আমরা কোনভাবে প্রকাশ করেছি বলতো? এটা হচ্ছে আমরা অঙ্কে প্রকাশ করেছি, অঙ্কে। আর এটাকে আমরা কিসে প্রকাশ করেছি বলতো? কথায়। তাহলে এখান থেকে তোমাদেরকে এইটা প্রশ্ন থাকতে পারে যে তোমাদের একটা সংখ্যা এইভাবে অঙ্কে দেওয়া থাকবে, তোমাকে বলবে যে কিসে লেখো? কথায় লিখো। তখন তোমাকে হচ্ছে এইভাবে কথায় লিখতে হবে। আবার কথায় লেখা আছে, তোমাকে বলবে এটা কিসে লেখো? এটাকে হচ্ছে অঙ্কের মাধ্যমে লেখো। তখন তোমাকে এইভাবে লিখতে হবে। অর্থাৎ এখান থেকে অঙ্ক থেকে কথায় অথবা কথায় থেকে অঙ্ক, এই দুইটাই কি আসতে পারে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেভাবে আসুক, যদি এভাবে অঙ্ক থেকে কথায় আসে তাহলে কি করবা? এই অঙ্কগুলো এভাবে ঘর দিবা, ঘরের মধ্যে হচ্ছে বসাবা। আর এই ঘরটা একটু মনে রাখবা, একক, দশক, শতক, হাজারের 2টা ঘর, অযুত আর হাজার মিলে হাজারের ঘর, আর নিযুত আর লক্ষের মিলে লক্ষের ঘর, আর ফাইনালি হচ্ছে কোটির ঘর থাকতেছে। এভাবে হচ্ছে তুমি বসায় নিয়ে তারপরে হচ্ছে এগুলোকে হচ্ছে তুমি আইডেন্টিফাই করবা যে কত সংখ্যা হয়। আর এভাবে যদি কথায় লেখা থাকে তাহলে হচ্ছে একদমই সহজ। 9 কোটি তুমি কি করবা? এভাবে আঁকাবা। 9 কোটি তার মানে এখানে 9 লিখলাম। 37 লক্ষ, দেখো লক্ষর ঘরে কয়টা সংখ্যা পড়তেছে? 37 লিখতে কয়টা সংখ্যা লাগে বা অঙ্ক লাগে? 2টা। তাহলে লিখলা হলো 2টা 37। এরপরে 54 হাজার, হাজার লিখতে কয়টা লাগে? এখানে 54 মানে 2টা লাগতেছে, 2টা ঘরেই বসবে। তাহলে লিখলাম আমি 54। এরপরে বলতেছে 200, 200 বলতে 217 আছে, তার মানে 2 লিখলাম আর 17 লিখলাম। অর্থাৎ কথায় থেকে অঙ্ক লেখা একদমই সহজ। যদিও এখানে আমি কথায় থেকে অঙ্ক বা অঙ্ক দিয়ে কথায় লেখা এটা ডিটেলস আলোচনা করলাম না। এটা হচ্ছে আমরা যে অনুশীলনী ম্যাথ করব তখন হচ্ছে ওই ম্যাথগুলো দেখলে একদমই ক্লিয়ার হয়ে যাবা। আর যতটুকু আলোচনা করেছি এটার বেসিকটা আশা করছি বুঝতে পেরেছ। এখন আমরা হচ্ছে দেখব হচ্ছে এই অঙ্কগুলোকে বা এই সংখ্যাগুলোকে পড়ার জন্য আমাদেরকে সহজে বা ইজিলি পড়ার জন্য কমা ব্যবহার করতে হয়। এখন এই কমার ব্যবহারটা হচ্ছে দেখব যে কিভাবে আমরা কমা ব্যবহার করতে পারি। যেমন সিমিলারলি আগের মতো একটা বড় একটা সংখ্যা লিখি, 9 3 7 4 2 1 5 8। মনে করলাম এই সংখ্যাটা আমি লিখলাম। এখন কমা কিভাবে ব্যবহার করব? আমরা জানি এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা হলো হাজারের ঘর। এই হাজারের ঘরে একটা কি দিবা? কমা দিবা। মানে হাজারের ঘরের যেখানে শুরু হবে, তারপর অযুতের ঘর, মানে অযুত বলতে এই দুইটা মিলে কিসের ঘর বলো তো? এই দুইটা হলো হাজারের ঘর। আবার এই দুইটা মিলে কিসের ঘর? লক্ষের ঘর।
তাহলে তুমি হাজারের ঘরের যেখান থেকে শুরু হবে, হাজার কথাটা বা হাজার শুরু হবে ওখানে একটা কমা দিবা, এরপর লক্ষ যেখানে শুরু হবে ওখানে একটা কমা দিবা, আর কোটি যখন শুরু হবে সেখানে একটা কমা দিবা। তাহলে আমি যদি এটাকে এখানে লিখি, সামারাইজ করি, হাজারের ঘরে কমা, হাজারের ঘরে কমা বসে, লক্ষের ঘরে কমা বসে, আর কোথায় বসে, আর হচ্ছে তোমার কোটির ঘরে হলো কমা বসে। এই তিন জায়গায় হলো আমরা কি বসাবো, এই তিন জায়গায় হচ্ছে আমরা কমা বসাবো। হাজার, লক্ষ, কোটি। হাজারের ঘর কয়টা মিলা হয়, হাজারের ঘর হচ্ছে দুইটা মিলা হয়, লক্ষের ঘর কয়টা মিলা হয়, দুইটা মিলা হয়, আর কোটির ঘর একাধিক হতে পারে। এই ছিল আমাদের কমার ব্যবহার। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।